ছোটবেলা থেকেই মালদ্বীপের অনেক ছবি অ্যান্ড ট্রাভেল ভিডিওস দেখে আসছি। অনেক ইচ্ছা ছিল একদিন এই দেশটাতে ঘুরতে যাব। ইনফ্যাক্ট বেশিরভাগ মানুষেরই ট্রাভেল বাকেট লিস্টে মালদ্বীপস ইজ আ টপ ডেস্টিনেশন। অ্যান্ড আমার মতো মানুষদের যাদের ফেভারিট কালার ব্লু, তাদের জন্য মালদ্বীপস ইজ আ প্যারাডাইস। এই ব্লগে আপনাদের সাথে শেয়ার করব মালদ্বীপসে আমাদের 6 রাত 7 দিনের একটা সুন্দর এবং রোমাঞ্চকর গল্প। সুতরাং সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে ফেলেন অ্যান্ড এনজয় দ্য রেস্ট অফ দ্য ভিডিও। ইউএস বাংলার 4 ঘন্টার একটা ফ্লাইটে আমরা চলে আসি মালদ্বীপসের ভেলেনা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। অ্যান্ড এয়ারপোর্ট থেকে বের হলেই চোখে পড়বে এই অপরূপ দৃশ্য। দিস ইজ অ্যাবসোলুটলি আনবিলিভেবল। পানিটা এত ন্যাচারালি ব্লু, এটা আসলে আই ডোন্ট থিঙ্ক দ্য ক্যামেরা জাস্টিফাইজ ইট। আই এম অ্যাকচুয়ালি লস্ট ফর ওয়ার্ডস। This is absolutely crazy. I mean, what is this place? Just look at the color of the water. এয়ারপোর্ট থেকে মালদ্বীপসের বিভিন্ন আইল্যান্ডগুলোতে যেতে হলে আপনার এখান থেকে স্পিড বোটে উঠতে হবে। তো আমরা বেসিক্যালি ওইখান থেকে বের হয়েছি, দ্যাট ইজ দ্য এক্সিট, অ্যান্ড এখান থেকে বোটগুলো ছাড়বে। এয়ারপোর্ট থেকে বের হওয়ার সময় এরকম অনেকগুলো ছোট ছোট হোটেল স্পেসিফিক বুথ চোখে পড়বে, যেখান থেকে স্পিড বোট ট্রান্সফারের টিকিট কেটে নিতে হয়। আমাদের ট্রান্সফার মাফুসি আইল্যান্ড পর্যন্ত। টিকিট প্রাইস ছিল $25 পার পারসন ইচ ওয়ে। টিকিট কেটে আমরা আমাদের বোটের জন্য অপেক্ষা করতে থাকি। কিছুক্ষণ পর স্পিড বোটে ওঠার সময় হয়ে যায়। অলরেডি অনেক এক্সাইটেড লাগছিল। 750 সিসি ইঞ্জিনের জোরে আমরা ছুটে চললাম মাফুসির দিকে। আনুমানিক স্পিড ছিল অ্যারাউন্ড 70 to 80 কিলোমিটার্স পার আওয়ার। 30 মিনিটসের মধ্যে আমরা মাফুসি আইল্যান্ডে পৌঁছে যাই। মাফুসিতে আমরা প্রথম রাতের জন্য উঠি কানি বিচ হোটেলে। পার নাইট কস্ট ছিল 13,000 টাকার মতো। হোটেলে চেক ইন করে প্রথমেই আমি চলে যাই ফর আ সুইম। পানি দেখলেই আমার হুঁশ থাকে না, আই হ্যাভ টু জাম্প ইন। মাফুসির ফেমাস বিকিনি বিচে চলে আসি অ্যান্ড খুবই রিফ্রেশিং একটা সময় কাটাই। দেন লাঞ্চ করতে চলে আসি মিস্টার অক্টোপাস নামের একটা রেস্টুরেন্টে। নিয়েছিলাম ফ্রাইড রাইস অ্যান্ড চিকেন অ্যান্ড চিপস। 16% ভ্যাট অ্যান্ড 10% সার্ভিস চার্জ সহ খরচ হয়েছিল $27, যা বাংলাদেশি টাকায় 3,285 টাকা। বুঝতেই পারছেন মালদ্বীপসে খাবার বেশ এক্সপেন্সিভ। বাই দ্য ওয়ে, মালদ্বীপসে আপনি বেশিরভাগ পেমেন্ট ক্রেডিট কার্ড ছাড়াও ক্যাশ ডলারে করতে পারবেন। ওদের লোকাল কারেন্সি মালদ্বীভিয়ান রুপিয়ার ইউজ খুব কম জায়গাতেই। বিকেল সন্ধ্যাটা আমরা বিচের পাশেই কাটিয়ে দিই। ইংল্যান্ড আগে দিয়েছিল, এখন ডেনমার্ক ইকুয়ালাইজ করছে। রাতে ডিনার করি ইউরো 2024 দেখতে দেখতে। যেখানেই থাকি না কেন ফুটবল মিস করা যাবে না। গুড মর্নিং ফ্রম মালদ্বীপস। আজকে আমরা মাফুসি আইল্যান্ডটা এক্সপ্লোর করব। ব্রেকফাস্ট শেষ করে বের হয়ে পড়ি। মাফুসিতে এরকম বেশ কিছু স্টোরস আছে উইথ ইউনিক প্রোডাক্টস বাট সুপার এক্সপেন্সিভ। আমরা চলে আসছি ট্রাইটন হোটেলের বিচের সাইডটাতে। মাফুসির এই সাইডটা লেস ক্রাউডেড and less beautiful for sure when compared to the Bikini Beach. হাঁটতে হাঁটতে মাফুসি স্কুলটাও দেখার সুযোগ হয়ে গেল। স্কুলের দেয়ালে ইম্পর্টেন্ট কিছু লাইফ লেসন্সের পেন্টিং দেখে বেশ ভালো লাগলো। মালদ্বীপসে ফুটবল কিন্তু বেশ জনপ্রিয়। প্রতিটা লোকাল আইল্যান্ডেই কিছু থাকুক আর না থাকুক একটা ফুটবল ফিল্ড থাকবেই। And I mean a proper football field with artificial grass. Myself being a huge football fan, this made me very happy. মাফুসি হচ্ছে মালদ্বীপসের সবচেয়ে বড় অ্যান্ড টুরিস্টি লোকাল আইল্যান্ড। পুরো আইল্যান্ডটা 30 মিনিটসে হেঁটে কভার করা সম্ভব।
আইল্যান্ড এক্সপ্লোরেশন শেষে আমরা কানি বিচ হোটেল থেকে চেক আউট করে দেন চলে আসি অ্যারিনা বিচ হোটেলে। রুমের কস্ট ছিল অ্যারাউন্ড 14,000 পার নাইট ফর 3 পার্সনস উইথ কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। ব্যালকনি থেকে ভিউটা এক কথায় অসাধারণ ছিল। আমরা একটু ফ্রেশ হয়ে নিই। ইন দ্য মিন টাইম আপনারা মাফুসির কিছু সিনেম্যাটিক শটস দেখে আসেন। লাঞ্চের পর বিচ সাইডে বসে কিছুক্ষণ চিল করলাম। রাতে বের হয়ে গেলাম নাইট স্ট্রোলিংয়ে। কিছু সুভিনিয়ারও শপিং করে নিলাম। দেন আবার চলে গেলাম পিৎজা খেতে আর ইউরো দেখতে। মাফুসিতে আমাদের থার্ড ডে শুরু হয় অনেক বৃষ্টি দিয়ে। বৃষ্টি কিছুটা থামলে আমরা চলে যাই ব্রেকফাস্ট করতে। দেন বিচে হাঁটাহাঁটি করে সময় পার করি অ্যান্ড নেচারটাকে উপভোগ করি। হোটেলে ব্যাক করে আমরা একই হোটেলেরই আরেকটু প্রিমিয়াম একটা রুমে শিফট করি। ডোন্ট বি সারপ্রাইজ, দিস ওয়াজ প্ল্যান বিফোর হ্যান্ড। এই রুমটা থেকে ভিউ আরো জোস অ্যান্ড সামনেই বিকিনি বিচ। ইফ এনিওয়ান ইজ প্ল্যানিং টু ভিজিট মাফুসি, আই হাইলি রেকমেন্ড দ্য অ্যারিনা হোটেলস। দে হ্যাভ দ্য বেস্ট ভিউজ। মাফুসিতে হঠাৎ করে আমাদের দেখা হয়ে যায় আমার কাজিন শিহান ভাইয়া অ্যান্ড ভাবির সাথে। ভাইয়া ভাবি রিসেন্টলি গট ম্যারিড অ্যান্ড কেম টু মালদ্বীপস ফর দেয়ার হানিমুন। ওনাদের সাথেই লাঞ্চ করি অ্যান্ড খুবই ভালো একটা আড্ডা হয়ে যায়। লাঞ্চের পর আমি চলে যাই বিকিনি বিচে ফর আ সুইম। মালদ্বীপস যেহেতু মুসলিম কান্ট্রি, পাবলিক প্লেসেসে বিকিনি পরা যায় না। শুধুমাত্র ডেজিগনেটেড বিকিনি বিচেই ছোট ছোট কাপড় পরে তিরিং বিরিং করা যায়। বিকালে আবার বৃষ্টি নামে অ্যান্ড আমরা ব্যালকনি থেকে সেটা এনজয় করি। সারপ্রাইজিংলি এত বৃষ্টি অ্যান্ড ডার্ক ওয়েদার থাকার পরও পানিটা সিগনিফিকেন্টলি ব্লু ছিল। দিস ইজ ভেরি ইউনিক কম্পেয়ার টু দ্য ওয়াটার্স অফ সাউথ ইস্ট এশিয়া। রাতে বৃষ্টি কমলে আমরা আবার বের হই। হোটেলের পাশেই ডিজে পার্টি হচ্ছিল, সেটা কিছুক্ষণ এনজয় করলাম। আওয়ার লাস্ট নাইট অ্যাট মাফুসি এন্ডেড অন আ ভেরি গুড নোট। মাফুসিতে আজকে আমাদের লাস্ট দিন। চেক আউট করার আগে অ্যারিনা হোটেলের রুফটপ থেকে আমরা অনেক সুন্দর একটা ভিউ দেখতে পেলাম। এই আইল্যান্ড, এই ব্লু ছেড়ে যেতে একদম ইচ্ছা করছিল না। আমরা আজকে যাব গুলহিতে, মালদ্বীপসের আরেকটা লোকাল আইল্যান্ড। ভয় লাগতেছে?
আমরা তো ছোট মানুষই। হ্যাঁ, এই যে আমরা ভয় পেও না, আসো। আমাদের প্রাইভেট স্পিডবোট ট্রান্সফারের কস্ট ছিল $60। বাই বাই মাপুসি। মাত্র 15 মিনিটস পর আমরা গুলহি পৌঁছে যাই। ফার্স্ট ইমপ্রেশনেই মনে হলো গুলহি খুবই নীরব এবং জনশূন্য একটা আইল্যান্ড। আমাদের হোটেলটার নাম ছিল অ্যাকোয়া সানসেট। হোটেলটার সামনের ভিউ বেশ রিল্যাক্সিং এবং সুন্দর। তবে রুমটাতে ঢুকেই মন খারাপ হয়ে যায়, কারণ উই পেইড 16,000 টাকা পার নাইট ফর দিস রুম। এটা কোনোভাবেই 16,000 টাকার রুম ছিল না। গুলহিতে আনফর্চুনেটলি 3 জনের জন্য একটা বেডরুম পাওয়া ডিফিকাল্ট ছিল। একটু ফ্রেশ হয়ে বের হয়ে গেলাম গুলহি এক্সপ্লোর করতে। চলে আসলাম গুলহি বিচে। গুলহির বিচটাই গুলহি আইল্যান্ডে ট্যুরিস্টদেরকে সবচেয়ে বেশি অ্যাট্রাক্ট করে। অনেকেই গুলহিতে ডে লং ট্রিপের জন্য আসে মাফুসি থেকে। মাত্র 1000 মানুষের বসবাস এই ছোট আইল্যান্ডে। যারা খুবই চুপচাপ এবং রিল্যাক্সিং একটা আইল্যান্ড ভাইব চায়, তাদের জন্যই গুলহি। তবে একটা জিনিস খুবই খারাপ লাগে, গুলহিতে বেশ কিছু কনস্ট্রাকশনের কাজ হচ্ছিল, সেগুলোর ওয়েস্ট ম্যাটেরিয়াল নিয়ে ফেলা হচ্ছিল আইল্যান্ডের সাইডগুলোতে। একজন ট্যুরিস্টের মুড নষ্ট করার জন্য এই সিনই এনাফ। দিস ইজ টোটালি আনএক্সেপ্টেবল, কারণ মালদ্বীপসের ট্যুরিস্টদেরকে একটা বড় অ্যামাউন্ট এনভায়রনমেন্টাল অ্যান্ড গ্রিন ট্যাক্স দিতে হয়। সো উই এক্সপেক্ট আ ক্লিন অ্যান্ড অর্গানাইজড আইল্যান্ড। বিকেলটা গুলহির ভিতরেই হাঁটাহাঁটি করে পার করে দিলাম। রাতে চলে আসি আয়ালা রিসোর্টের রেস্টুরেন্টে। খাবার বেশ মজার ছিল। ডিনারের পর রেস্টুরেন্টের বাইরে বসে গল্প করতে বেশ ভালোই লাগছিল। পরের দিন সকালে আমরা যখন হারবারের পাশ দিয়ে হাঁটতে বের হই, হঠাৎ দেখা মিলল 5-6টা শার্কের একটা গ্রুপের সাথে। অফ অল দ্য থিংস, দিস ইজ দ্য লাস্ট থিং দ্যাট আই এক্সপেক্টেড টু সি। শার্ক দেখার জন্য ট্যুরিস্টদের ওশানের মাঝখানে যেতে হয়, অ্যান্ড আমরা হারবারে দাঁড়াই শার্ক দেখে ফেললাম। হাউ লাকি আর উই। নিচে আরো আছে এদিকে। বাট ইট ওয়াজ নট এনাফ ফর মি। আই ওয়ান্টেড টু সুইম উইথ নার্স শার্কস, যেটা এই রিজনের বেশ ফেমাস একটা ওয়াটার অ্যাক্টিভিটি। সকাল 11টার দিকে বের হয়ে গেলাম স্পিড বোটে করে। আমরা যখন রওনা দিই তখন রোদ ছিল অ্যান্ড ওয়েদার বেশ ভালো ছিল। কিন্তু ডাইভিং স্পটের কাছাকাছি আসতেই ওয়েদার সাডেনলি চেঞ্জ হয়ে যায় অ্যান্ড অনেক বাতাস আর বৃষ্টি শুরু হয়। আশেপাশে কিছুই দেখা যাচ্ছিল না। ব্যাপারটা বেশ স্কেরি একটা সিনারিতে রূপ নেয়। যাদের সাথে সুইম করার জন্য এখানে আসি তাদের দেখা মিলল একটু পরেই, নান আদার দেন নার্স শার্কস। ফিন অ্যান্ড স্নর্কলিং গিয়ার নিয়ে রেডি হয়ে গেলাম পানিতে নামার জন্য। কিন্তু একটা পর্যায়ে বোট এত বেশি রোল করতে থাকে সাইড টু সাইড, আমার অনেক নজিয়া হয় অ্যান্ড আই ভমিটেড।
ক্যাপ্টেন আমাকে বলল একবার পানিতে নেমে গেলে এত খারাপ লাগবে না, এত ভয়ও লাগবে না। আমি চিন্তা করলাম মাথা এমনিই কাজ করতেছিল না, তার উপর নামবো ঝড়ের মধ্যে সাগরের মাঝখানে 10টা হাঙ্গরের সাথে, পানিতে আমার আর নামাই হলো না। অ্যান্ড উই ডিসাইডেড টু রিটার্ন টু গুলহি বিকজ আমাদের কাছে মনে হচ্ছিল সিচুয়েশনটা খুবই আনসেফ একটা পর্যায়ে চলে গেছে। বেশ ঝামেলা করেই অ্যাঙ্করটা উঠাতে হয় অ্যান্ড দেন উই কুড ফাইনালি গেট দ্য বোট মুভিং। মন খারাপ করে যখন গুলহির কাছাকাছি চলে আসলাম, হঠাৎ আমাদের ক্যাপ্টেন ডাক দিয়ে বলল ডলফিন দেখা যাচ্ছে। আমরা সাথে সাথেই বোট থেকে মাথা বের করে ডলফিন খুঁজি। খুব কনসেন্ট্রেশন দিয়ে ডলফিন দেখার চেষ্টা করলাম অ্যান্ড ফাইনালি একটু দেখলামও ফর লাইক আ সেকেন্ড। হোটেলে ব্যাক করে লম্বা একটা ঘুম দেই টু গেট রিফ্রেশড ফ্রম দ্য এক্সস্টিং রাইড। হোটেলে ব্যাক করার পরও তখনও মনে হচ্ছিল দোল খাচ্ছি। এনিওয়েজ দেন চলে আসি ডিনার করতে। দিস ইজ ডে 6 অ্যান্ড আজকে গুলহিতে আমাদের লাস্ট দিন। প্ল্যান অনুযায়ী কিছু জিনিস না হলেও গুলহিতে আমরা খুব রিল্যাক্সিং একটা সময় কাটাই। সারা আইল্যান্ড জুড়েই এরকম অসংখ্য দোলনা আছে যেগুলোতে বসে বই পড়ে অথবা গান শুনে ইজিলি 2-3 ঘন্টা পার করে দেওয়া সম্ভব। আমাদের নেক্সট ডেস্টিনেশন হুলহুমালে। সকাল 8টার ফেরিতে করে আমরা রওনা দিয়ে দিলাম। পার পার্সন টিকেটের কস্ট ছিল মাত্র 22 রুপিয়া। এই ফেরিটা মাফুসি থেকে ছাড়ে 7:30টার দিকে। অন দ্য ওয়ে টু মালে গুলহিতে প্যাসেঞ্জার উঠায় এবং নামায়। দূরে মাফুসিও এক ঝলক দেখা হয়ে গেল। গুলহির শান্ত পরিবেশটা ছেড়ে আসতে একটু মায়াই লাগছিল। আজকের ওয়েদারটা অনেক ভালো। এই ওয়েদারটা যদি গতকালকে থাকতো শার্কদের সাথে অনেক মজা করতে পারতাম। যাই হোক, সবই আল্লাহর ইচ্ছা। এই ব্রিজটা মালে অ্যান্ড হুলহুমালেকে কানেক্ট করে। আমরা একটু পরে এটার উপর দিয়েই যাব। মালে সিটিতে আমরা পৌঁছাই 1.25 ঘন্টা পরে। সেখান থেকে ট্যাক্সি নিয়ে নিই হুলহুমালেতে আমাদের হোটেল পর্যন্ত। হুলহুমালে একটা আর্টিফিশিয়াল আইল্যান্ড। গ্লোবাল ওয়ার্মিং অ্যান্ড সি লেভেল রাইজিংয়ের কারণে মালদ্বীপস ইজ অ্যাট বিগ রিস্ক অফ বিং আন্ডার ওয়াটার বাই 2050। মালে শহরের উপর হাউজিং অ্যান্ড কমার্শিয়াল ডিপেন্ডেন্সি কমানোর জন্য মালদ্বীভিয়ান সরকার এই আর্টিফিশিয়াল আইল্যান্ডটা বানায় সি ফ্লোর থেকে স্যান্ড পাম্প করে। ফার্স্ট ইমপ্রেশনে হুলহুমালে আমাদের কাছে অনেক গুছানো, ক্লিন অ্যান্ড সুন্দর একটা আইল্যান্ড মনে হয়। হোটেলে চেক ইন করে এই সুন্দর স্ট্রিট সাইড ক্যাফেটাতে আমরা ব্রেকফাস্ট করি। উই হ্যাড ওয়াফেলস অ্যান্ড দে ওয়ার ভেরি গুড। দেন চলে যাই বিচ সাইডে। ওয়েদারটা বেশ ভালো ছিল অ্যান্ড দ্য ওয়াটার ওয়াজ লুকিং বিউটিফুল। আমার মনে হয় কেউ যদি হুলহুমালের ব্যাকগ্রাউন্ডটা না জানে, কারো পক্ষেই বোঝা পসিবল না যে এটা একটা আর্টিফিশিয়াল আইল্যান্ড, বিকজ এভরিথিং লুক সো ন্যাচারাল। লাঞ্চের জন্য আমরা চলে যাই প্যাড থাই প্লিজ নামের একটা থাই রেস্টুরেন্টে। নিয়েছিলাম সি ফুড ফ্রাইড রাইস, প্যাড থাই অফকোর্স অ্যান্ড টম ইয়াম স্যুপ। দ্য ফুড ওয়াজ রিয়েলি গুড। লাঞ্চের পর আমরা আইল্যান্ডটা একটু এক্সপ্লোর করি। সন্ধ্যার পর কিছু শপিং অ্যান্ড স্ট্রিট ওয়াকিং করে আমরা সময় পার করে দিই। একটা পার্কে খুবই ইন্টারেস্টিং একটা ভলিবল ম্যাচ চলতেছিল, আর একটু পাশেই ছিল বাস্কেটবল ম্যাচ। মালদ্বীপসের স্পোর্টস এনথুজিয়াজমটা আমার কাছে বেশ ভালো লাগে। ফর ডিনার আই হ্যাড টু হ্যাভ দ্যাট ওয়াফেল এগেইন বিফোর আই লেফট মালদ্বীপস, জাস্ট টু গুড। পরের দিন সকালে আমরা হোটেলের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট শেষে বিচ সাইডে চলে যাই। আমাদের ফ্লাইট আজকে দুপুর 1টায়। মালদ্বীপসের ট্রিপটা আমাদের জন্য খুব সাডেন একটা প্ল্যান ছিল অ্যান্ড উই এনজয়েড ইট আ লট। ওভারঅল খুবই রিল্যাক্সিং একটা সময় কাটাই। 6 রাত 7 দিনের এই ট্রিপে আমাদের টোটাল খরচ হয়েছিল 3,10,000 টাকা ফর 3 পার্সনস। আইটেম ওয়াইজ কস্টের একটা ব্রেকডাউন আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করব। এই ট্রিপের এক্সপিরিয়েন্স থেকে আমি সাজেস্ট করব মাফুসিতে 4 দিন থাকা, সেখান থেকেই প্রাইভেট আইল্যান্ড ডে ট্রিপ অ্যান্ড ওয়াটার অ্যাক্টিভিটিসগুলো করা, গুলহিতে ডে লং ট্রিপের জন্য আসা অ্যান্ড হুলহুমালেতে অ্যাটলিস্ট 2 দিনের জন্য থাকা। অ্যান্ড সবচেয়ে বড় সাজেশন, ওয়েদার ভালো থাকতে থাকতে যা পারবেন সব অ্যাক্টিভিটিস করে ফেলবেন। ডোন্ট লিভ এনিথিং ফর দ্য নেক্সট ডে, বিকজ এই দেশে ওয়েদার খুবই ফাস্ট চেঞ্জ হয়ে যায়। মাফুসি অ্যান্ড গুলহি ছাড়াও আপনারা অন্যান্য লোকাল আইল্যান্ডসগুলোও কনসিডার করতে পারেন, যেমন ধিগুরা, ফুলিধু, রাজধু এটসেট্রা।
ওইগুলোও অনেক সুন্দর অ্যান্ড রিল্যাক্সিং, কিন্তু মাফুসির মতো এত ফ্যাসিলিটিস নেই। আশা করি আমাদের মালদ্বীপসের স্টোরি আপনাদের কাছে বেশ ভালো লেগেছে। দেখা হবে নেক্সট ভ্লগে নতুন কোনো ডেস্টিনেশনে ইনশাল্লাহ। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড আল্লাহ হাফিজ।